হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10-এর অঙ্ক করানো হয়। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম ক্লাস 10-এর 4 নম্বর অধ্যায় আয়তঘনক এবং ঘনক, প্যারালেলোপাইপেড অর কিউবয়েড। আজকে আমরা দেখব তার পরের পার্টগুলো। এর আগের দিন আমরা 19 পর্যন্ত করেছিলাম, বসে দেখি 4-এর। আজকে 20 নম্বর থেকে শুরু করবো। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, 20 নম্বর অঙ্কতে বলা হয়েছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার ও 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ঠিক আছে, ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। সেই অনুপাত থেকে আমরা অনুপাতকে ধরে নেব, এক্স ধরে অনুপাত থেকে সংখ্যা বের করবো, দিয়ে আয়তন বের করবো। সেই আয়তনটাই মোট যে আয়তন, 3টে পাত্রের তেলের আয়তন, সেটার সাথে সমান করলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। সেখান থেকে দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখবো। এবার নেক্সট পার্টে বলেছে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল কি ওই পাত্রে রাখা যেত, সেটা হিসাব করে দেখতে হবে। তো 5 ডেসিমিটার করে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দিয়ে তোমার যদি আয়তনটা বের করি, সেই আয়তনটা যদি 1620 লিটারের বেশি হয় তাহলে রাখা যাবে, সমান হলেও রাখা যাবে, কিন্তু কম হলে তো রাখা যাবে না। আচ্ছা চলো তাহলে দেখি তেলের মোট আয়তন। 20 নম্বর অঙ্ক। তেলের মোট আয়তন সমান কত আছে? 800, 725 আর 575। 825 প্লাস 575 লিটার। যোগ করি, 15 আর 6 21, 21 লিটার হবে। 5 10 0, 7 2 9, 1 10 0, 5 আর 7 12 আর 8 20 আর 1 21, 2100 লিটার। এ হলো 3টে পাত্রের মোট তেলের আয়তন। এবার আয়তঘনাকৃতি পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। এখন পাত্রের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান কত বলা হয়েছে? 4:3। অতএব ধরি দৈর্ঘ্য সমান 4x। আচ্ছা, ডেসিমিটার, এখানে ডেসিমিটার এককে দিয়ে আছে, এবং প্রস্থ সমান 3x ডেসিমিটার, এবং 2100 লিটার তেল ওই পাত্রে ঢাললে 2100 লিটার তেল ওই পাত্রে ঢাললে তেলের গভীরতা হবে, কি বলেছে? তেলের গভীরতা হবে 7 ডেসিমিটার। অর্থাৎ হবে সমান 7 ডেসিমিটার। অতএব আয়তন ফোর এক্স গুণিত 3x গুণিত 7 ডেসিমিটার কিউব। ওকে, ডেসিমিটার কিউব মানে লিটার। আচ্ছা, গুণ করে দিই, 3 সাথে 21 গুণিত 4x স্কোয়ার। আচ্ছা, এটাকে লিখবো লিটার। ডেসিমিটার কিউব সমান লিটার। এইটার সাথে আমরা এটা সমান করব। অতএব শর্তানুসারে 21 গুণিত, আচ্ছা 21 গুণিত 4 কেন রাখলাম? আমরা তো এখন পরিষ্কার দেখতে পাচ্ছি 21 আছে, ওই জন্য কেটে দেওয়া যাবে 4।
এক্স স্কোয়ার সমান 2100, এক্স স্কোয়ার সমান 2100, 21 গুণিত 4, আচ্ছা 104, 4টাকে ঠিক করে লিখি, 4 25 100, এক্স স্কোয়ার সমান 25 বা এক্স সমান 5, প্লাস মাইনাস 5-এর জায়গায় আমরা +5 নেব, কারণ দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হয় না। অতএব আয়তঘনকের পাত্রের দৈর্ঘ্য, তো পাত্রের দৈর্ঘ্য সমান 4 গুণিত 5 ডেসিমিটার, 20 ডেসিমিটার। প্রস্থ সমান 3 গুণিত 5, 3 গুণিত 5 ডেসিমিটার সমান 15 ডেসিমিটার। হয়েছে। এখানে প্রথম পার্টের উত্তর বেরিয়ে গেল। এখানে বলা হয়েছে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে, অর্থাৎ এখান থেকে পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম। এবার বলেছে যদি আয়তঘনকের পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলো, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, গভীরতা যদি 5 ডেসিমিটার হতো তাহলে এত লিটার তেল ধরতো কিনা। এখানে করে নি। এখন গভীরতা 5 ডেসিমিটার হলে আয়তন হতো, আচ্ছা আয়তন হতো কি হতো, 20 গুণিত 15 গুণিত 5 ডেসিমিটার কিউব, আচ্ছা 5 20 100, 1500 লিটার, ডেসিমিটার কিউব সমান লিটার, লয় সিটো 11 লিটার লিখি, বাংলাতে লিখি, এটা 1500 লিটার, কিন্তু এখানে দিয়ে আছে কত, 1620 লিটার, হ্যাঁ লেস দেন 1620 লিটার। তাহলে আমাদের চেয়েছে কি যে ওই পাত্রে রাখা যাবে কিনা, অতএব 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে না। ঠিক আছে, এটা নেক্সট পার্টের উত্তর। তাহলে একবার দেখে নিই আমরা কি অঙ্কটা। দেখো, 3টে পাত্রে তেল ছিল, 3টে পাত্রের মোট তেলের আয়তন আমরা বের করলাম এখান থেকে। এবার বলেছে একটা আয়তঘনাকার পাত্র আছে যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়ে আছে, এই অনুপাত থেকে আমরা পরিমাণটা ধরে নিলাম, এক্স দিয়ে গুণ করে অনুপাতকে, 4x আর 3x, দৈর্ঘ্য 4x ডেসিমিটার, প্রস্থ 3x ডেসিমিটার। এবার বলেছে এই এত পরিমাণ তেল, 2100 লিটার তেল যদি ঢালা হয় এই পাত্রটায়, তাহলে 7 ডেসিমিটার গভীর হয়ে যায় তেলের গভীরতাটা। 7 ডেসিমিটার হলে পরে তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা দিয়ে আমরা আয়তন বের করলাম, সেই আয়তনই এই আয়তনের সাথে সমান হবে, কারণ এই আয়তনের তেলই আমরা ঢালছি, সমান করে সেখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এক্স এর মান পেয়ে গিয়ে দৈর্ঘ্য প্রস্থটা সহজে পেয়ে যাবো আমরা, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার দ্বিতীয় পাঠ্য প্রশ্নটা বলছে যদি পাত্রটার গভীরতা 5 ডেসিমিটার হতো তাহলে পরে 1620 লিটার তেল কি আটতো, তাহলে 5 ডেসিমিটার করে আর দৈর্ঘ্য প্রস্থ তো আমরা পেয়ে গেছি, সেখান থেকে আমরা আয়তনটা বের করলাম, আয়তন হলো আমাদের 1500 লিটার, তাহলে কি করে 1620 লিটার তেল আটবে, আটবে না। বেশ, তাহলে চলে এসো পরের অঙ্কতে। এখন 21 নম্বর অঙ্কটা দেখে নিই। আমাদের 3 তলার ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরেও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য, আচ্ছা যতটা দৈনিক জলের চাহিদা তার থেকেও একটু বেশি জল রাখতে হবে, হঠাৎ যদি চাহিদা বেড়ে যায়, হঠাৎ যদি জলের বেশি প্রয়োজন হয়ে যায় তখন কি করবে, তাহলে ওর থেকে 25% বেশি জল থাকবে সেরকম একটা ট্যাঙ্ক বানাতে হবে। বেশ, ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। আচ্ছা এখানে মিটার এককে দিয়ে আছে দেখো, হ্যাঁ, কিন্তু আয়তনগুলো সব লিটারে আছে, এগুলো মিটারগুলোকে আমরা ডেসিমিটারে করে নেবো। ঠিক আছে, তাহলে ডেসিমিটারে কিউব করলে আমরা লিটার পাবো।
2.5 মিটার এবং 1.6 মিটার একটা জায়গা পাওয়া গেছে। তাহলে কতটা উঁচু করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ পাওয়া গেলে এবার উচ্চতার উপর ডিপেন্ড করছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে সেটা হিসাব করে লিখি। তো গভীরতা আমরা ধরে নেবো, আয়তন বের করে ওই আয়তনের সাথে সমান করে দেবো, ব্যাস সহজ অঙ্ক। এবার বলেছে দ্বিতীয় পার্টের অঙ্কতে, জায়গাটা যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, বেশ ভালো কথা, তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো। একটু যদি বেশি জায়গা পাওয়া যেত, তাহলে দেখি চলো। মোট জলের চাহিদা, 21 নম্বর অঙ্ক। মোট জলের চাহিদা সমান 1200, 1050, 950, 1200 প্লাস 1050 প্লাস 950, 2000, 3200 লিটার সমান 3200 লিটার। এটা মোট জলের চাহিদা, কিন্তু এই চাহিদা থেকেও বেশি মাপের জল ট্যাঙ্কি বানাতে হবে, ঠিক আছে। জলের ট্যাঙ্ক এর আয়তন হবে সমান 3200 লিটার, তো থাকবেই, তার 25% বেশি। তাহলে দেখো 25% বেশি করার জন্য আমরা ডাইরেক্ট 25/100 করতে পারি, তাহলে পরে আমরা কি হবে, কতটা বেশি করতে হবে সেটা পাবো। কিন্তু এর সাথে যে 25 সাথে যদি, যেহেতু 25% বেশি, তাহলে 100-র সাথে যদি 25 আমরা যোগ করে দিই, দিয়ে 125% করে দিই, তাহলে কতটা প্রয়োজন হবে আয়তন, মোট আয়তন সেটা পাবো। তাহলে আমরা 125/100 করবো, ঠিক আছে। ডাইরেক্ট পরিমাণটা পাওয়ার জন্য 125/100 করে নেব। আচ্ছা, কেটে দিই, সমান 32 গুণিত 125 লিটার। গুণ করতে পারতাম, কিন্তু গুণ করবো না, পরবর্তীকালে কাজে লাগবে। হয়েছে। এবার ট্যাঙ্কটির দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতাটা ধরে নেব। ট্যাঙ্কটির দৈর্ঘ্য সমান 2.5 মিটার। মিটারের পরে 1 ঘর, মিটারের পরে ডেসিমিটার, 1 ঘর 10 মিনিট সরে যাবে, তাহলে 25 ডেসিমিটার, ইংরেজি লিখে দিই ডেসিমিটার। হলো। প্রস্থ সমান 1.6 মিটার, 16 ডেসিমিটার ধরি। গভীরতা সমান এক্সই ধরে নিই, এক্স ধরে আমরা অঙ্ক করতে ভালোবাসি, এক্স ডেসিমিটার। হলো। অতএব আয়তন, এই যে আয়তন হবে সেটা এটার সাথে সমান হবে। অতএব শর্তানুসারে এই যে আয়তন হবে 25 গুণিত 16 গুণিত এক্স সমানই হবে 32 গুণিত 125। এখন বুঝতে পারছো কেন গুণ করলাম না, গুণ করে আবার ভাগ করতে কষ্ট হতো। এই অবস্থায় গুণ না করে এরকম অবস্থায় রেখে দেবা। এক্স সমান 32 গুণিত 125, আর নিচে 25 গুণিত 16, 16 2 32, 25 5 125, বা এক্স সমান 5 2 10। তাহলে কি বলেছে, ট্যাঙ্কটির গভীরতা হবে 10 ডেসিমিটার। অতএব ট্যাঙ্কটির গভীরতা হবে সমান 10 ডেসিমিটার, সমান 10 ডেসিমিটার সমান 1 মিটার। এটা ফার্স্ট পার্টের উত্তর, 1 মিটার। এবার বলেছে যদি ট্যাঙ্কটির নতুন কোন দিকে বেড়েছে, প্রস্থ দিকে, না প্রস্থ দিকে আরো 4 ডেসিমিটার। এখন যদি ট্যাঙ্কটির
প্রস্থ সমান আগে ছিল কত 16 প্লাস 4 ডেসিমিটার সমান 20 ডেসিমিটার হতো, তবে গভীরতা ধরি, একবার তো এক্স ধরে নিয়েছি, ওয়াই ডেসিমিটার হবে। তাহলে দেখো সেটাই যদি হয় তাহলে আমরা করবো কি, অতএব শর্তানুসারে এই দিয়ে দৈর্ঘ্য তো আছে 25, প্রস্থ হলো এখন 20, আর গভীরতা হচ্ছে ওয়াই সমান হচ্ছে 32 গুণিত 125, বা ওয়াই সমান 32 গুণিত 125 বাই 25 গুণিত 20, 25 5 5 4 4 8, ওয়াই সমান 8। তাহলে বলেছে এখন কত গভীরতা করতে হবে, তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হবে তা হিসাব করলে কি, তাহলে ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হবে। এই গেল সেকেন্ড পার্টের উত্তর। চলে এসে একবার দেখে নি, বুঝে নি অঙ্কটা। বলেছেন 3টে ফ্যামিলিতে মোট এত লিটার জল প্রতিদিন লাগে, অ্যাপ্রক্সিমেটলি কোনোদিন বেশিও লাগতে পারে, তার জন্য একটু বেশি করে ব্যবস্থা করে রাখতে হবে। কত পার্সেন্ট, 25% বেশি জলের ব্যবস্থা করে রাখতে হবে। সেই অনুসারে 25% যদি বাড়ানো যায় এটাকে, তাহলে কত হবে, 32 গুণিত 125 লিটার হবে। আমরা গুণ করলাম না, রেখে দিলাম এখানে। এবার ট্যাঙ্কটি করার জন্য একটা জায়গা পাওয়া গেছে যার দৈর্ঘ্য 2.5 মিটার, প্রস্থ 1.6 মিটার, এক্ষেত্রে ডেসিমিটার নিয়ে এলাম। তো তাহলে ট্যাঙ্কটা কতটা গভীর করলে পরে এই জলের জলের পরিমাণটা আটবে, এখানে ধরবে। তাহলে সেই অনুসারে এই দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা এক্স ধরে নিয়ে আমরা আয়তন বের করলাম, সেই আয়তনই এটার সাথে সমান করলাম, সেখান থেকে এক্স এর মান বেরিয়ে গেল। তাহলে গভীরতা কতটা হবে সেটা আমরা বের করলাম। আবার বলছে যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার নেওয়া হতো, নেওয়ার হয়তো ব্যবস্থা আছে, তাহলে প্রস্থ হয়ে যেত 20 ডেসিমিটার, তাহলে কতটা গভীর করতে হতো। তখন আমরা আবার ধরে নিলাম গভীর করতে হতো ওয়াই মিটার, ওয়াই ডেসিমিটার, সেখান থেকে আবার আয়তনটা সমান করে নিয়ে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম 8 ডেসিমিটার। বেশ, তাহলে চলে এসো পরের অঙ্কগুলো দেখে নি। এবার এসো 22 নম্বর অঙ্কটা দেখে নি। 5 সেমি পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার। ভিতরের দিকে বলেছে, কারণটা কি, ভিতরের দিকে বলার কারণটা হচ্ছে চালটা যে জায়গায় আছে সেই জায়গাটা, তাহলে চালের আয়তনটা আমরা পেয়ে যাব। আর বাইরের দিকটা বের করতে গেলে বাইরের দিকে তো 5 সেমি পুরো আছে, এক্সট্রা 5 সেমি অ্যাড করে নিলেই হবে। দেখো, এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি। ঠিক আছে, বাক্সটির ভিতরে উচ্চতা কত হিসাব করে লিখি, ভিতরের উচ্চতা কত সেটা হিসাব করে লিখি, এবং বাইরের উচ্চতা বের করতে গেলে উপরে উপরে 5 সেমি, নিচে 5 সেমি যোগ করলেই আমাদের হয়ে যাবে। প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারিপাশে রং করতে কত খরচ পড়বে সেটা আমরা হিসাব করে লিখবো। বেশ, তাহলে চলো এখানে কি করব, প্রথমে চাল সমেত বাক্সটির ওজন এবং চাল বাদে বাক্সটির ওজন বের করবো, সেখান থেকে আমরা চালের ওজন পেয়ে যাব। ঠিক আছে, চালের ওজন পেয়ে যখন যাব সেখান থেকে আমরা চালের ঘনত্ব বের করবো, দিয়ে বাক্সের আয়তনটা পাবো। দেখো 5/22 চাল সমেত বাক্সের ওজন সমান কত, চাল সমেত বাক্সের ওজন 880.5 কেজি। চাল বাদে বাক্সের ওজন সমান, এটা বাক্সের ওজনটাই বাদ দিব আমরা, 115.5 কেজি। অতএব চালের ওজন
চালের ওজন সমান সমান চিহ্ন দিয়ে দেখো দশমিক উপর তো শূন্য হয়ে গেল, 5-এ 10, 2, 6 ধারা করেছে, এখানে যোগ দেবো 2, 8 থেকে 2 বাদলে 6, এটা 765 কেজি হলো। এটা চালের ওজন পাওয়া গেল। এবার বাক্সটির ভেতরের দিকের দৈর্ঘ্য, এখন এর ভেতরের দিকের দৈর্ঘ্য সমান কত বলেছে, 12 ডেসিমিটার, প্রস্থ 8.5 ডেসিমিটার। ঠিক আছে, দেখো 12 ডেসিমিটার প্রস্থ সমান 8.5 ডেসিমিটার হয়েছে। এবং উচ্চতা ধরি, অতএব ধরি উচ্চতা সমান x ডেসিমিটার, অতএব আয়তন সমান 12 গুণিত 8.5 গুণিত x ডেসিমিটার কিউব হয়েছে। এবার দেখো এটা বাক্সের আমরা আয়তনটা, বাক্সের আয়তন মানে এটা চালের যে মোট আয়তন সেটাই পেয়ে গেলাম। এটার সাথে আমরা সমান করব, দেখো 1 ঘন ডেসিমিটার চালের আয়তন যেটা বলা হয়েছে, এখন 1 ঘন ডেসিমিটার চালের ওজন, এখন 1 ডেসিমিটার কিউব চালের ওজন সমান 1.5 কেজি, অতএব কত ঘন ডেসিমিটার, এটা 12 গুণিত 8.5 গুণিত x ঘন ডেসিমিটার চালের ওজন সমান 1.5 গুণিত 5টা ভালো করে লিখি, 12 গুণিত 8.5 গুণিত x কেজি। এইটাই আমাদের সমান করব 765-র সাথে। একটু আমরা ছোট করে নিতে পারি এটাকে, দেখো এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 3, এটা আর এটা থাকবে 6, ঠিক আছে, 3, 6, 18। আচ্ছা 18-র মধ্যে আমরা লিখবো 9 আর 2টা দিব একে, ঠিক আছে, 2টা একে দিলে পরে হবে, আর 2 16 17, 9 গুণিত 17 গুণিত x কেজি, ছোট হয়ে গেল। দেখো দশমিকের পরে 5 আছে, তাহলে একটা 2 একে দিলাম, একটা 2 একে দিলাম, একে 2 দিয়ে গুণ করলে হবে 3, আর একে 2 দিয়ে গুণ করলে হবে 17, আর এখানে পরে থাকবে 3, 3 আর 3 9 আর 17। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন। শর্ত অনুসারে এইটাই সমান এইটা। শর্তানুসারে 9 গুণিত 17 গুণিত x সমান 765। আচ্ছা, বা x সমান 765, 9 গুণিত 17। দেখো 6 এর 5-এ 11, সাথে 18, 9 দিয়ে যাই, হ্যাঁ 8, 9, 72, 4, 45, 5, 9, 45, 5, 17, 85, বা x সমান 5। অতএব x এর মানে কি ধরেছিলাম, দেখো বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি, অতএব বাক্সটির ভিতরের উচ্চতা সমান 5 ডেসিমিটার। এটা হচ্ছে ফার্স্ট পার্টের অ্যান্সার। সেকেন্ড পার্ট কি বলেছে দেখো, প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে হবে। বাইরের চারপাশে রং করতে হলে তার বাক্সটির বাইরের চারপাশে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে হবে। এখন বাক্সটির বাইরের
পাশের পাশের দৈর্ঘ্য সমান কি হবে দেখো। আচ্ছা, এখানে দৈর্ঘ্য কত আছে? 12 ডেসিমিটার। 12 ডেসিমিটার হলো, প্লাস দেখো দুই পাশে 5 সেমি 5 সেমি, এদিকে 5 সেমি এদিকে 5 সেমি, এটা বাক্স তো দেখানো ছবি, এদিকে যদি 5 সেমি হয় 5 সেমি, এদিকেও 5 সেমি বাড়ছে দুই দিকেই, তাহলে এইরকম একটা আমাদের বাক্স পাচ্ছি। 5 সেমি 5 সেমি 10 সেমি, 10 সেমি মানে 1 ডেসিমিটার। 1 ডেসিমিটার দৈর্ঘ্য বাড়ছে, সেরকম করে প্রস্থ 1 ডেসিমিটার বাড়বে, উচ্চতাও 1 ডেসিমিটার বাড়বে। 12 ডেসিমিটার প্লাস 1 ডেসিমিটার সমান 13 ডেসিমিটার। প্রস্থ সমান আছে, প্রস্থ আছে কত এখানে? 8.5 8.5 ডেসিমিটার প্লাস 1 ডেসিমিটার সমান 9.5 ডেসিমিটার, এবং উচ্চতা সমান কত বেরোলো? 5 ডেসিমিটার প্লাস 1 ডেসিমিটার সমান 6 ডেসিমিটার হয়েছে। এটা মুছে দিই। এবার বাইরের চারপাশের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, বাইরের দিকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আচ্ছা লিখেই নি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য হয়েছে। 2 গুণিত, দেখো দৈর্ঘ্য এখানে কত? 13 গুণিত 9.5, সরি ব্র্যাকেট শেষ না, প্লাস 9.5 গুণিত 6 প্লাস 6 গুণিত 13। আচ্ছা, ডেসিমিটারের স্কোয়ার। এবার দেখো একটা ট্রিক করি আমরা, গুণ করাটা একটু কঠিন হয়ে যাবে না, একটু বড় বড় সংখ্যা আছে, এই 2 দিয়ে আমরা ভিতরে গুণ করে দেবো। কোন সংখ্যাগুলো গুণ করবো? দেখো যেটা সাথে বা পিছনে 5 আছে সেটাকে গুণ করে দেবো, তাহলে কি হবে? তাহলে এটা 13 থেকে গেল, 9 দুগুণে 18, একে 19 হবে, এটা 13 গুণিত 19, ঠিক আছে, প্লাস এটাও 19 গুণিত 6 প্লাস এটা 12 গুণিত 13 ডেসিমিটারের স্কোয়ার। এবার আমাদের গুণ করতেই হবে, 9 13 117, 117 7 হয়, তাহলে 11 13 কে 13 আর 11তে হচ্ছে 24 প্লাস 6 9 54 4 হাতে 5, 6 কে 6 5 11 প্লাস এটা 13 দিয়ে 13 দুগুণ 26 6 হাতে থাকলো 1 সরি 2, 13 কে 13 আর 2 15 ডেসিমিটার স্কোয়ার। এবার যোগ করে দেবো, কত হচ্ছে? 6 4 10 এর সাথে ব্র্যাকেট লাগবে না, 10 এর সাথে 17 7 হাতে থাকলো 1 5 6 4 10, 10 এর হাতে রাখি 11 1 হাতে থাকলো আবার 1 1 একে 2 4 একে 5, 517 ডেসিমিটার স্কোয়ার। এতটা হলো বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন বলেছে প্রতি বর্গ ডেসিমিটার বা 1 ডেসিমিটার স্কোয়ারের রং করতে খরচ 1.50 টাকা। এখন 1 ডেসিমিটার স্কোয়ার রং করতে খরচ সমান 1.50, এটা 50 না, হ্যাঁ 1.50 টাকা। অতএব 517 বর্গ ডেসিমিটার রং করতে খরচ, এটা ডেসিমিটার স্কোয়ার মানে বর্গ ডেসিমিটার, হ্যাঁ সহজ করে আমরা লিখে নিই, খরচ
1.5 গুণিত 517 টাকা। গুণ করে দিই, 7×15 105, 105-এর 5 থাকলো, হাতে থাকলো 10, ঠিক আছে। 15 15 আর 10-এ 25, 25-এর 5 হাতে থাকলো 2, 5×15 75 আর 2 হচ্ছে 77, আর 1 ঘর দশমিক, তার জন্য 1 ঘর টাকা। তো টাকার ক্ষেত্রে 2 ঘর প্রয়োজন হয়, 50 টাকা হলো। তাহলে উত্তর বলবে সমগ্রতল বাইরের দিকে, অতএব বাক্সটির বাইরের দিকের সমগ্র পৃষ্ঠতল রং করতে খরচ হবে সমান 775.50 টাকা। বেশ, এই গেল আমাদের 22 নম্বর উত্তর। একবার আমরা দেখে নি কি বলছে। দেখো, বাক্সতে চাল ভর্তি আছে, চাল ভর্তি বাক্সের ওজন থেকে চাল বাদে বাক্সের ওজন যদি আমরা বাদ দিই, তাহলে আমরা চালের ওজনটা পেয়ে গেলাম। বেশ, এবার বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ বলেছে, উচ্চতা আমরা জানি না, উচ্চতা ধরে নিয়ে আমরা বাক্সটার আয়তন বের করলাম। এখানে বলেছে দেখো 1 ঘন ডেসিমিটার চালের ওজন এত কেজি। এবার এই যে বাক্সের আয়তন, এটাই তো, এতটাই তো চাল আছে, তাহলে এত ঘন ডেসিমিটার চালের ওজন কত হবে? এতটা কেজি। এইটাই সমান হবে 765-এর সাথে সমান করলাম, সেখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম। বাক্সটির ভিতরের দিকের উচ্চতা আমরা পেয়ে গেলাম, ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আমরা পেলাম। এবার বলেছে বাক্সটি 5 সেন্টিমিটার পুরো তক্তা দিয়ে, মোটা তক্তা, হ্যাঁ 5 সেন্টিমিটার মানে বেশ মোটা, 5 সেন্টিমিটার পুরো কাঠের তক্তা দিয়ে তৈরি। তাহলে 5 সেন্টিমিটার যদি হয়, দৈর্ঘ্যের দিকেও একদিকে তো 5 সেন্টিমিটার বাড়বে না, দুটো দেওয়াল নিয়ে একটা বাক্স তৈরি হবে, তাহলে এদিকে 5 এদিকে 5, তাহলে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 1 ডেসিমিটার। তাহলে প্রত্যেক দিকেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 দিকে 1 ডেসিমিটার করে বাড়বে। সেই হিসাবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পেলাম। সেখান থেকে বাইরের চারিদিকে সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে বের করে নিলাম। এবার বলেছে 1 বর্গ ডেসিমিটার রং করতে খরচ হবে 1.50 টাকা। তাহলে যতটা ক্ষেত্রফল বেরিয়েছে ততটা রং করতে খরচ বেরোলো, আমরা গুণ করে পেয়ে গেলাম। সেটাই আমাদের উত্তর। চলে এসো পরের অঙ্কতে। দেখো 23 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। জলের গভীরতাটা 3.2 মিটার। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে? হিসাব করে লিখি। টাইমটা কত সময় লাগবে? ওই জল যদি, সেকেন্ড পার্টে বলছে 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধানের ক্ষেতে ফেলা যায়, তবে সেই জমিতে জলের গভীরতা কতটা হবে সেটাই হিসাব করে লিখতে হবে। মানে জলটা নষ্ট করছে না, একটা পাশে ধানের জমিতে দিচ্ছে জলটা, হ্যাঁ পুকুরের জলটাকে, সম্পূর্ণ জলটাকে ধানের জমিতে দিবে। দেখো তাহলে 23-এরটা, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা। 23 নম্বর অঙ্ক, পুকুরটির দৈর্ঘ্য সমান 20 মিটার, 20 মিটার, প্রস্থ সমান 18.5 মিটার এবং গভীরতা সমান কত বলেছে? 3.2 মিটার, 2 মিটার। ঠিক আছে, হলো। অতএব আয়তন জলের আয়তন সমান 20 গুণিত 18.5 গুণিত 3.2 মিটার কিউব। মিটার কিউব। এখানে দেখো ঠিক করে নি, হ্যাঁ এই শূন্যটা
এই 32কে দিয়ে দেবো, তাহলে এই দশমিকটা সরে যাবে। 3.2কে দিলে এই দশমিকটা সরে যাবে, আর 2 দিয়ে এটাকে গুণ করে দেবো। 2 দিয়ে 18.5কে গুণ করলে হবে 8 × 36 একে 37, আর এটা গুণ করলে দশমিকটা এক ঘর সরে যাবে। যদি 0 দিয়ে গুণ করে দিই, হ্যাঁ মানে 20 0 মানে 10 দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে হবে 32। এটা মিটার কিউব মানে হচ্ছে কিলো লিটার, কিলো লিটার। ওকে, 37 গুণিত 32 কিলোলিটার জল পুকুরে আছে। এবার পাইপটা দিয়ে, এখন পাইপ দিয়ে 100 কিলোলিটার জল সেচ করতে পারে 1 ঘন্টায়। এখন পাইপটি 160 কিলোলিটার জল সেচ করেন 1 ঘন্টায়, পরে সমান 1 ঘন্টায়। সিম্পল ঐকিক নিয়ম। অতএব পাইপটি 1 কিলোলিটার জল সেচ করে সমান, নিশ্চয়ই কম সময়ে করবে, 1/160 ঘন্টায়। ঠিক আছে, এবার 37 গুণিত 32, 37 গুণিত, অতএব 32 কিলোলিটার জল সেচ করে সমান, বেশি সময় লাগবে, 37 গুণিত 32/16, 160। আচ্ছা 32 দিয়ে 10 না, আর 2, 10 দিয়ে আমরা কিন্তু ভাগ করবো না, হ্যাঁ ঠিক আছে। 7 দুগুণে 14, 3 6 একে 7, 74/10 ঘন্টা সমান 7 পূর্ণ 4 10 ঘন্টা সমান 7 ঘন্টা। 4/10, এটাকে ঘন্টাটাকে মিনিট করবো। 1 ঘন্টা সমান 60 মিনিট, মিনিট 424 সমান 7 ঘন্টা 24 মিনিট। হলো, এটাই গেল ফার্স্ট পার্টের উত্তর। কি বলা হয়েছে? পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে কতক্ষণে? অতএব পুকুরটির সমস্ত জল সেচ করতে 7 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। এই গেল ফার্স্ট পার্টের অঙ্ক। সেকেন্ড পার্টের অঙ্কটা কি বলা হয়েছে দেখে নি। সেকেন্ড পার্টের অঙ্কতে বলা হয়েছে যে সেই জলটাই, এই পরিমাণ জলটাই কোথায় দিবে? পাশে একটা জমিতে দেবে। জমিটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ধরি উচ্চতা ধরে নেব। জমিটির দৈর্ঘ্য সমান কত? 59.2 59.2 মিটার, প্রস্থ সমান 40 মিটার, জলের উচ্চতা সমান x মিটার ধরি। অতএব আয়তনটা কি হবে? এই আয়তনের সাথে সমান হবে 59.2 গুণিত 40 গুণিত x সমান হচ্ছে 37 গুণিত 32। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব, নিচে করে নিই, বা x সমান 37 গুণিত 32 59.2 গুণিত 40। দেখো তো 37 দিয়ে যায় কি? 37 একে 37, তাহলে হলো 2 2 2 222,
ছয় সাথে 42, 6 দিয়ে 37কে 6 দিয়ে গুণ করলে পরে 6 সাথে 42, 2 হাতে 4, 308, 4 22, 222.6, 1.7, 32 দিয়ে কাটলে পরে 0.1, ঠিক আছে, 2, 20, ঠিক আছে। 0.1 এর সাথে 20 যদি গুণ করা হয়, x সমান হবে 1/2, ওকে, সমান এটাকে 0.5 মিটার। তাহলে হলো জলের উচ্চতা বাড়বে, জলের উচ্চতা বৃদ্ধি পাবে সমান 0.5 মিটার বা 5 ডেসিমিটার। তাহলে দেখো, যে জমিতে জলটা ফেলা হচ্ছে, পুকুরের জলটা, সেই জমির উচ্চতা 5 ডেসিমিটার বৃদ্ধি পাবে, মানে অনেকটাই বৃদ্ধি পাবে জলের উচ্চতাটা। তাহলে অঙ্কটা একবার দেখে নিই। পুকুর আছে, পুকুরটা দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে। সেখান থেকে পুকুরে কতটা জল আছে সেটা তো আমরা বের করে নিতে পারবো। এবার একটা পাইপ দিয়ে সেই জলটাকে তুলবে, দিয়ে পাশে একটা জমিতে ফেলবে। তো পাইপটা 1 ঘন্টায় 160 কিলোলিটার জল তুলতে পারে। তাহলে মোট এত কিলোলিটার জল আছে, সেটা কত সময় তুলতে পারবে? সেটা 7 ঘন্টা 24 মিনিটে তুলতে পারবে। সেই জলটা তুলে দিচ্ছে পাশের জমিতে। জমিটার দৈর্ঘ্য, প্রস্থ বলে দেওয়া আছে। সেই জলটা দিলে জলের উচ্চতা কতটা হবে সেটা আমরা ধরে নিলাম এক্স। সেই দিয়ে আমরা যে আয়তন করব, সেই আয়তনটা এই আয়তনের সাথে সমান হবে, ঠিক আছে। সেখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 0.5, মানে অর্ধেক, হাফ মিটার। 0.5 মিটার সমান 5 ডেসিমিটার। তাহলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? 5 ডেসিমিটার বৃদ্ধি পাবে। চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই। এখন চলে এসো 24 নম্বর অঙ্কগুলো দেখে নিই। 24-এর এ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে। 1 নম্বর অঙ্ক বলেছে, এর 1 নম্বরটা, একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেন্টিমিটার এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির ভিতরে উচ্চতা, আচ্ছা, আয়তনকে ভিতরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমরা উচ্চতাটা পেয়ে যাব, ঠিক আছে। 24-এর এর 1, আয়তন আছে 440 সেমি কিউব, আর ভিতরে আছে 88 সেমি স্কোয়ার, সমান, আচ্ছা, 2, 10, 5 সমান 5 সেন্টিমিটার। অপশন বি। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো। 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে, একটি আয়ত ঘনকাকারের গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য ও 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে, ঠিক আছে। কটার তক্তা রাখা যাবে? আচ্ছা, ওই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করলেই সেটা বেরিয়ে যাবে। একদম সিম্পল, আমরা বাই আকারে ভাগ করে নেব। কত? 40, 12, 16, 40, 12, 16, আর হচ্ছে 5, 4, 2, 5 গুণিত 4 গুণিত 2। আচ্ছা দেখো, 5, 2, 10 শূন্য, 4, 4 কেটে গেল। 16কে 12 দিয়ে, 16 দুগুণে 32, 2 আর 3, 16কে 16, 3, 19 হলো 192টি। অপশন বি, এটা অপশন বি। 3 নম্বর দেখো, 3 নম্বর অঙ্কতে বলেছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। ঘনকটির আয়তন কত? আচ্ছা, ঘনকের পার্শ্বতল বলতে এখানে দেখো বলে দিয়েছে পার্শ্বতলের সংখ্যা 4, উপরের নিচেরটা বাদ দিয়েছে। হ্যাঁ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 3 নম্বর অঙ্কতে 4a স্কোয়ার সমানই হচ্ছে 256, বা a স্কোয়ার সমান 256/4, 4, 6, 24, 16, 4, 4, 64, বা a সমান 8 আর 8, 64। তাহলে বলেছে ঘনকটির আয়তন কত, বা এর
কিউব সমান 8 এর কিউব, 64কে আবার 8 দিয়ে 4টে 32 2 হাতে থাকলো 3, 6 8 48, 51, 512, 8 এর কিউব 512। অপশন ইয়েস, 512 অপশন ডি 3 নম্বর। 4 নম্বর অঙ্ক দেখে কি বলছেন, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? দেখো, আয়তনের অনুপাত থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দুটি ঘনকের, ঠিক আছে, আয়তনের অনুপাত হচ্ছে ধরো আর কিউব বাই আর কিউব সমান হচ্ছে 1/27, সেখান থেকে আসছে আর বাই আর সমান হচ্ছে 1/3, সেখান থেকে আসছে আর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 1/9। এইটার সাথেই সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করে নেবো, এটা ঘনকের। দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে উপরে 6, নিচে 6 দিয়ে গুণ করে দিই, সমগ্র তলের ক্ষেত্রফল একই ব্যাপার, এটাই হবে 1:9। অপশন কোন অপশন আছে? সি। 5 নম্বর অঙ্কটা দেখে নি। 5 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এস, ধরি দৈর্ঘ্য বাহু হচ্ছে বাহু সমান এক্স একক, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল এস সমান 6x²। ছটা তল আছে, তাই তো, উপর নিচে দুই পাশে, হ্যাঁ, আর এই দুই পাশে সামনে পিছনে, ছটা তল 6x², এস এর মান হচ্ছে 6x² এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি, ডি সমান √3 ইন্টু এক্স। এখান থেকে আমরা পাবো ডি স্কোয়ার সমান 3x² হলো, বা 2d² সমান 6x²। দেখো, এই 6x² এই 6x² সমান করে দেবো, অতএব s ইজ ইকুয়াল টু 2d² বা d² ইজ ইকুয়াল টু s/2। এই গেল সম্পর্ক স্থাপিত হলো। তারপরে দেখো, বিয়ের গুলো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বেশ, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের, আচ্ছা দ্বিগুণ হলে 4 গুণ কেন হবে, আয়তন 8 গুণ হবে, তাই না, 3বার সেই 2 দিয়ে গুণ হবে, 8 গুণ হবে, এটা মিথ্যা। 1 নম্বর, বিয়ের 1 নম্বর 8 গুণ হবে, উক্তিটি হচ্ছে মিথ্যা উক্তি। তারপরে বলেছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। আচ্ছা, 1000 ঘনমিটার হচ্ছে 1 আর সমান 100 বর্গমিটার, 1 হেক্টর সমান 100 আর হলো। দেখো, তাহলে দেখে নিই আমরা, 2 হেক্টর জমিতে, আচ্ছা 2 হেক্টর সমান অপশন 2 হেক্টর সমান 2 গুণিত 100 গুণিত 100 কি বর্গমিটার, সরি বর্গমিটার, এটা বর্গ মিটার হয়েছে। এবার বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 5 সেন্টিমিটার। বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টির জলের উচ্চতা সমান 5 সেন্টিমিটার সমান 5/100 মিটার। অতএব জলের পরিমাণ, জলের
পরিমাণ সমান 2 গুণিত 100 গুণিত 100 গুণিত এটা উচ্চতা 5/100, 100 100 কেটে গেল, 5 দুগুণে 10, 10 আর 2 শূন্য, 1000 ঘনমিটার। এখানে কি চেয়েছে? ঘনমিটার। উক্তিটি সত্য, এটা উক্তিটা সত্য। দেখো সি এগুলো কি বলা হয়েছে, শূন্যস্থান পূরণ করে। একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটা? 4টি। সি এর 1 নম্বরে 4টি হলো। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, একটা ঘনকের একটি তল যদি হয় সেটা তো একটা বর্গক্ষেত্র, তাই না? ঘনকের একটা তল হচ্ছে বর্গক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এ। 2 নম্বর হচ্ছে √2 ইন্টু বাহু, একটি ধারের দৈর্ঘ্য শূন্যস্থানের √2। দেখো সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুটির নাম ঘনক। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে যদি সমান হয় তাহলে সেটা হবে ঘনক। তাহলে এই গেল 24 নম্বর অঙ্ক। চলে এসো 25 নম্বর অঙ্কগুলো দেখে নিই। এখন দেখো 25 নম্বর অঙ্কগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি আয়ত ঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y এবং শীর্ষবিন্দুর সংখ্যা z হলে কর্ণের সংখ্যা p হলে পরে x মাইনাস ওয়াই প্লাস জেড। আচ্ছা p সেগুলোকে লিখে নিলেই হবে। 25-এর 1 বলছে তল সংখ্যা x। তাহলে একটা আয়ত ঘনকের কটা তল থাকবে? 6টা তল থাকবে, উপর নিচে সামনে পিছনে দুই পাশে x সমান 6 হলো। ধার সংখ্যা কটা ধার থাকবে? উপরে 4, নিচে 4, 8 আর পাশে 4, 12। ঠিক আছে, y সমান 12। শীর্ষবিন্দুর সংখ্যা z, কটা শীর্ষবিন্দু থাকবে? উপরে 4টে, নিচে 4টে, z সমান 8। কর্ণের সংখ্যা, কর্ণ হচ্ছে p, কর্ণ কটা থাকবে? 4টে, 4টে কর্ণ থাকবে। এটা হলে পরে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, অতএব x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। x এর মান 6, মাইনাস ওয়াই এর মান 12, প্লাস জেড এর মান 8 প্লাস 4, 8 আর 4 12, 12 বাদ দিলে পরে পড়ে থাকবে 6। এটাই হলো এর উত্তর। 2 নম্বর অঙ্ক দেখে নি। 2 নম্বর অঙ্কতে দেখো বলেছে দুটি আয়ত ঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য বস্তু উচ্চতা এরকম আছে, হ্যাঁ, 4, 6 আর 4 একক এবং 8, 2h মাইনাস 1 এবং 2 একক যদি আয়ত ঘনক দুটি ঘনফল সমান হয়। আচ্ছা, তাহলে এই যে মানে কি, তাহলে ঘনফল সমান করে দেবো আমরা। বেশ, 8 গুণিত 2h মাইনাস 1 ইন্টু 2 সমান, সরি এখানে কেন বাই আকারে আসবে, 4, 6 আর 4, 4 গুণিত 6 গুণিত 4। এখান থেকে আমরা এইচ এর মানটা বার করবো। 2h মাইনাস 1 সমান 4 গুণিত 6 গুণিত 4/8 গুণিত 2, 4 2 8 2 2 4 6। 2h সমান 6 প্লাস 1 বা h সমান 7/2, 3.5 বা 3.12 হতে পারে। ঠিক আছে, h এর মান এটা আমরা পেয়ে গেলাম 2 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্ক দেখে নিই। দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করি। আচ্ছা, ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান a, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল সমান 6 a স্কোয়ার। আচ্ছা, একক দিলে পরে একক দেবো, একক স্কোয়ার হলো 6 a স্কোয়ার। এবার বাহুর দৈর্ঘ্য 50% বাড়লে বাহুর দৈর্ঘ্য 50%
বৃদ্ধি পেলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে সমান এর সাথে 50% বাড়ছে, মানে 150/100, 0.005 দিয়ে 3 3a/2 একক। এই গেল নতুন বাহুর দৈর্ঘ্য। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কিসের অনুপাত চেয়েছে? দেখো, ঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু নতুন বাহুর স্কোয়ার 3a/2 এর হোল স্কোয়ার একক স্কোয়ার 6 ইন্টু 9a²/4 2 3 27a²/2 একক স্কোয়ার। এখন নতুন সমগ্র তলের ক্ষেত্রফল হলো এটা, আগে ছিল এটা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান, এর পাশে দেখি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান, এখন যেটা হয়েছে 27a²/2, আগে ছিল 6a², 12 যদি বাদ দিই তাহলে হবে 1 5 15a²/2, এটা হবে 6 2 12, 27 থেকে 12 বাদ দিলে 15। ওকে, গুড। আচ্ছা, একক স্কোয়ার অতএব শতকরা ক্ষেত্র শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে সমান কতর মধ্যে কত, আগে ছিল 6a², তার মধ্যে বেড়েছে 15a²/2 ইন্টু শতকরা, যেহেতু 100% লাগাতে হবে। এবার সিম্পল ক্যালকুলেশন, 5a² নিচে 2 গুণিত 6a², কেটে গেল। আচ্ছা, একক স্কোয়ার উপর নিচে কেটে যাবে, উপরে আছে 100%। আচ্ছা, 3 দিয়ে 3 2 6, 3 5 15, 2 2 4 4 25 100, 5 25 125%। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? 125% বৃদ্ধি পেয়েছে। এই গেল 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখে নিই আমরা। 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। ঘনক 3টিকে গলিয়ে 3টি নিরেট যে ঘনক আছে 3 সেমি বাহু বিশিষ্ট, 4 সেমি বাহু বিশিষ্ট এবং 5 সেমি বাহু বিশিষ্ট, এদের 3টাকে ভালোভাবে গলাবে, গলিয়ে একটা নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য, বেশ, তাহলে আয়তনটা সমান করলে হলো। নতুন ঘনকের আয়তন ধরে নিলাম x, এর সাথে আয়তনের সাথে সমান হবে কি 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব সমান, বা x কিউব 3 কিউব 9, আচ্ছা 9 না 27, 4 16 64 125, যোগ করে কত হয় 5 আর 4 9 আর 7 16 16 6, হাতে থাকলো 1 2 6 8 10 আর 11 1, হাতে থাকলো 1 1 2 216, বা x সমান কিউব রুট অফ 216। আচ্ছা, 216 কিউব রুট হচ্ছে 6। অর্থাৎ নতুন যে ঘনক পাওয়া যাবে তার একটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি হলো। 5 নম্বর অঙ্কটা লাস্ট। একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 4 মিটার। একটা যে ঘর আছে, ঘরের দুটো পাশাপাশি দেওয়াল, একটা 12 মিটার, একটা 4 মিটার। ঘরটির উচ্চতা হচ্ছে, সংলগ্ন দেওয়াল দুটি দৈর্ঘ্য হচ্ছে, একটা 12 মিটার, একটা 8 মিটার, আর উচ্চতা হচ্ছে 4 মিটার। ঘরের মেঝের ক্ষেত্রফল
যে মেঝের ক্ষেত্রফলের জন্য আমার উচ্চতা কিন্তু প্রয়োজন হবে না। মেঝের ক্ষেত্রফল বের করতে হলে সংলগ্ন যে দুটো দেওয়াল আছে মানে দৈর্ঘ্য আর প্রস্থ সেই দুটো থাকলেই হবে। অর্থাৎ মেঝের ক্ষেত্রফল সমান মেঝের ক্ষেত্র সমান 12 গুণিত 8, 12 মিটার গুণিত 8 মিটার, 8×12 96 বর্গ মিটার, বর্গ মিটার। মেঝের ক্ষেত্রফল হলো 96 বর্গ মিটার। তাহলে এখানে শেষ হচ্ছে আমাদের ক্লাস 10-এর অধ্যায় 4 আয়তঘনক। দেখা হচ্ছে পরের অন্য কোনো অধ্যায় নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।